সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি সারা দেশে রমজান শুরু হয়ে গেছে এবং ধর্মীয় প্রাণ যারা রয়েছেন, মুসলমানরা রয়েছেন, তারা সবাই কিন্তু রোজার জন্য উদগ্রীব এবং রাখার জন্য উদগ্রীব। কিন্তু এই জনগোষ্ঠীর, বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ ডায়াবেটিসে আক্রান্ত। রোজার শুরুতেই তারা একটু আসলে হোঁচট খান যে আসলে তাদের জন্য রোজা রাখা কতখানি নিরাপদ হবে, রোজা রেখে আসলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন সেটি হচ্ছে সেহরি এবং ইফতারিতে যে খাবারগুলো, যে মুখরোচক খাবারগুলো রয়েছে, শরবতের যে আধিক্য রয়েছে, সেটি তাদেরকে কতখানি ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা কায়সার, কনসালটেন্ট ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিভাগ, কেপিজে স্পেশালাইজড হসপিটাল। আপনাকে স্বাগত ডাক্তার কায়সার। হাসান ভাই, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন কানিজ ফাতেমা লিমা, নিউট্রিশনিস্ট, ডায়েটারি সার্ভিস বিভাগ, কেপিজে স্পেশালাইজড হসপিটাল। কানিজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের জনগোষ্ঠীর বড় একটি অংশ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রত্যেক পরিবারে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে। খুব কম পরিবার রয়েছে যে যাদের এই সংখ্যা নেই। তো রোজার শুরুতে তাদের একটি চ্যালেঞ্জ আসলে নিতে হয় যে প্রথম যে প্রশ্নটি সবার মনে আসে যে আমি ডায়াবেটিস রয়েছে আমার, আমি রোজা রাখতে পারবো কিনা। এবং এই শুরুটি যে প্রশ্নটির যে সম্মুখীন তারা হয় তার জন্য আপনাদের কাছে অনেক সময় তারা শরণাপন্ন হয়। কিভাবে সেই চ্যালেঞ্জটি আপনারা মোকাবেলা করেন? ধন্যবাদ হাসান ভাই, ঠিকই বলছেন। আসলে ডায়াবেটিস তো আমাদের ঘরে ঘরে এখন আছে। বাংলাদেশে প্রায় 10% মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত এবং সারা বিশ্বে একটা বড় সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর এখন রমজান মাস চলছে, মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। আমরা জানি ইসলামের 5টা স্তম্ভের মধ্যে রমজান রোজা একটি, এবং সারা বিশ্বের সমস্ত মুসলমান এই রোজাটা পালন করতেই চায়। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত বা যারা অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তারা অনেক সময় এই রোজা রাখতে তাদের সমস্যা হয়। তো আমাদের কাছে তারা আসে যে তারা রোজা রাখতে পারবে কিনা। আমরা সাধারণত রোজা রাখতে পারার আগে বিভিন্নভাবে ডায়াবেটিক রোগীকে অ্যাসেসমেন্ট করি যে তারা রোজা রাখতে পারবে কিনা। সাধারণত আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি: উচ্চ ঝুঁকি বা হাই রিস্ক, মধ্য ঝুঁকি এবং লো রিস্ক, যারা একদম নিম্ন ঝুঁকিতে আছে। উচ্চ ঝুঁকির মধ্যে আমরা ক্যাটাগরিকে এইভাবে যে টাইপ 2 ডায়াবেটিস একদম আনকন্ট্রোল যাদের আছে, HbA1c অনেক হাই, যারা অনেকগুলো ওষুধ নিচ্ছে, যেমন ইনসুলিন, সাথে অনেকগুলো ওরাল মেডিকেশন নিচ্ছে, যাদের বিভিন্ন ধরনের আগে কমপ্লিকেশন ডেভেলপ করছে, যেমন রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া, যাদের বিভিন্ন কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে অথচ নিউরোপ্যাথির, ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে অনেক সময় তারা হাইপোগ্লাইসেমিয়ার যে সিমটম তারা বুঝতে পারে না। যাদের অন্যান্য জটিলতা আছে, যেমন কিডনি জটিলতা, বিশেষ করে সিকেডি স্টেজ 4 এবং 5, যারা ডায়ালাইসিসে আক্রান্ত, যাদের হৃদরোগ থেকে আরও অন্যান্য জটিলতা আছে, যাদের প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা গেছে আগে রোজা রাখলে বিভিন্ন রকম সমস্যা পড়ছে, তাদের ক্ষেত্রেও আমরা বলছি ঝুঁকিতে, তারা হাই রিস্কের ঝুঁকির মধ্যে আছে। যারা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মা, অথচ তারা আছে বেশ হাই ডোজ ইনসুলিনের ওপর আছে, অথবা আগে থেকে তাদের ডায়াবেটিস আছে। যারা অ্যাকিউট ইলনেস, যারা এখন কোনো ডায়াবেটিক পেশেন্ট কিন্তু এখন নতুন কোনো রোগে আক্রান্ত হচ্ছে, এবং এল্ডারলি, যারা অনেক বয়স্ক মানুষ, যারা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, যারা নিজেরা নিজেদেরকে ম্যানেজ করতে পারে না, যাদের অ্যাসিস্ট লাগে, যাদের সহায়তা লাগে, এইসব পেশেন্টকে আমরা হাই রিস্ক গ্রুপে ফেলছি। এবং তাদের ক্ষেত্রে গাইডলাইনগুলো বলছে যে তাদের ক্ষেত্রে রোজা না রাখাই ভালো। আর অন্যান্য ক্যাটাগরির মধ্যে মধ্যম রিস্কে, যেমন টাইপ 1 ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল আছে, টাইপ 2 ডায়াবেটিস যারা কন্ট্রোলের মধ্যে আছে, যারা সিকেটি স্টেজ একটু কম, যেমন 3 এর নিচে আছে যারা, আর বিভিন্নভাবে আমরা যেমন প্রেগনেন্ট ডায়াবেটিস কিন্তু তাদেরকে ইনসুলিন লাগছে না, অথবা খুব কম লাগছে, এদের ক্ষেত্রে আমরা সাধারণত মডারেট রিস্ক। অনেক ক্ষেত্রে এই নতুন ভাবে বলা হচ্ছে যারা প্রেগনেন্ট কিন্তু ডায়াবেটিক যদি নরমালও থাকে তাদেরকেও কিন্তু একটু নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ জানা যায় যে আসলে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের টার্গেটটা খুব
নিচের দিকে রাখা হয়, একেবারেই, যেমন একেবারেই। 5 থেকে 7-এর মধ্যে রাখা হয়, সেটাই। এবং তাদেরকে যদি রোজা রাখা হয় দেখা তাহলে কিন্তু যাচ্ছে আরো hypoglycemia chance হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যায়। চান্স থাকে, এভাবে আর কি। তো মডারেট এবং লো রিস্ক গ্রুপকে সাধারণত বলা যায় যে ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে তারা রোজা রাখতে পারবে, কিন্তু হাই রিস্ক গ্রুপকে একটু নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ তাদের বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে। এইসব এই মোটামুটি ভাবে এইভাবে আপনারা এইভাবে আমরা, আসলে শুরুতে ওই রোগীকে ক্যাটাগরাইজ assessment করেন যে করে ফেলি। আসলে উনি কতখানি নিরাপদে রোজাটি রাখতে পারবেন, সেফ রাখতে পারবেন। খুবই চমৎকার করে বললেন ডক্টর কায়সার। কানিস, আমি যেটা আসতে চাই যে রোজার শুরুতে মানে সবচেয়ে কমন যে প্রবলেমটি হয়ে থাকে যে পরিবারেরও কিন্তু একটু প্রস্তুতি দরকার হয়, যে আমাদের পরিবারের একজন সদস্য ডায়াবেটিক রোগী রয়েছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে দুইজন বাবা মা দুইজনই ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু তারা রোজা রাখতে চান। সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের আসলে এই রোজার এই খাদ্যাভ্যাস নিয়ে কোনো প্রস্তুতির প্রয়োজন রয়েছে কিনা, যে না তার উনি ডায়াবেটিক, ওনার জন্য আমরা বিশেষ এই খাবারটি এই বিবেচনা করব, বা তার আগে থেকে একটু প্র্যাকটিস করব, এই ধরনের কোনো প্রস্তুতি রয়েছে কিনা, নিতে হবে কিনা? ধন্যবাদ। আসলে আলাদা সেরকম কোনো প্রস্তুতির দরকার নাই, জি। কারণ আমরা সবাই যে ধরনের খাবার খাই সেটাই ডায়াবেটিক রোগীও খাবে, কিন্তু তার ক্ষেত্রে পরিমাণটা একটু কন্ট্রোলে রাখতে হবে। আর যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, সেহেতু তাকে চিনি, মিষ্টি, ডিরেক্ট সুগার যেগুলো এটা দেয়া যাবে না, ঠিক আছে? তো আমরা এই চিনির পরিবর্তে সব কিছুই পরিমাণ মতো দিতে পারি। সবাই মানে নর্মাল মানুষ, যেগুলো সব নর্মাল পেশেন্ট বা নর্মাল মানুষ শরবত খায়, কিন্তু ডায়াবেটিক পেশেন্টকে আমরা শরবতটা না দিতে পারি, আমরা ডাবের পানি দিতে পারি, ইসুমগুলের ভুসি দিতে পারি, আর আমরা ফলের রস দিতে পারি। এটা আমরা একটা আলোচনা আসবো যে ইফতারিতে আসলে তাদের জন্য কি কি আমরা করতে পারি, বা তার আগে থেকে রমজানের শুরুতে আগে থেকে দেখা যাচ্ছে যে কিছু জিনিস তাদের জন্য আসলে রাখা দরকার, যে ফাইবার জাতীয় খাবারগুলো রাখা দরকার বিশেষ করে এই বিষয়গুলো একটু, এবং অল্টারনেট কি সুগারের অল্টারনেট কোনো কিছু যদি তাদের জন্য তৈরি করা যায় কিনা। হ্যাঁ, এখন তো সবাই খাচ্ছে, স্টেভিয়া খাচ্ছে, 0 ক্যালোরি খাচ্ছে, তবে এই আর্টিফিশিয়াল সবকিছুরই একটা সাইড ইফেক্ট থাকে। এই জন্য সুগারটা যত বেশি অ্যাভয়েড করা যায় ততটাই। এই অভ্যাসটি আসলে আগে থেকে তৈরি করা দরকার। হ্যাঁ, এটা আগে থেকে আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে। খুবই চমৎকার করে বললেন ডক্টর কায়সার। আমি যে প্রশ্নটিতে আসতে চাই এরপরে, যে তারা যদি কোনো কারণে, সবার আগে দরকার হচ্ছে যে রমজানের আগে প্রি রমাজান একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি বা ট্রায়াল দরকার, যে এই রোজা রাখবে যে ডায়াবেটিক রোগীগুলো, তাদেরকে আপনারা কোনো আগে থেকে যখন রজবের চাঁদ যখন উঠবে তারপর থেকে দু একটা ট্রায়াল রোজা রাখতে আপনারা উৎসাহিত করেন কিনা, এবং কি কি জিনিস আপনারা নোটিফাই করেন, এটা একটু আমি জানতে চাই। আসলে যদি প্রি রমাদান অ্যাসেসমেন্ট, আমি আসলে একটু অন্যভাবে বলতে চাই যে এটা একটা ডাক্তারের পক্ষ থেকে আর একটা হচ্ছে রোগীদের পক্ষ থেকে। একদম। আপনারা দেখছেন যে বছরে একটা মাস রমজান, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সমস্ত মুসলমানদের জন্য, কারণ এটা নাজাতের মাস, মাগফিরাতের মাস। সুতরাং তাদেরকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হয় প্রত্যেকটা ডায়াবেটিক রোগীর। এবং রমজান মাস আসার আগে শাবান এবং রজব মাস যখনই শুরু হবে তখন থেকেই তারা যদি রোজার প্রস্তুতি নেয় এবং 1-2টা করে নফল রোজা রাখতে শুরু করে, এবং তার আগে অবশ্যই ব্লাড গ্লুকোজটা কন্ট্রোল করে নিতে হবে, এবং এইভাবে তারা আগে থেকে প্রিপারেশন নেবে, এবং ডাক্তারের কাছ থেকে মিনিমাম 2 থেকে 3 মাস আগে থেকে আসা উচিত, একটা ফলোআপে থাকা যে আসলে আমি রোজা রাখতে চাই, কি করব। আর ডাক্তারদের ক্ষেত্রে আমরা বলছি, আমরা কি করি, আমরা আগে পেশেন্টদেরকে প্রি রমাদান অ্যাসেসমেন্ট করি, যেটা বললাম ঝুঁকির মাত্রা নির্ধারণ করি, কিছু টেস্ট করি, কিছু টেস্টের মধ্যে যেমন HbA1c, পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, বিশেষ করে কিডনি ফাংশন টেস্ট করি, রিনাল ফাংশন টেস্ট করি, যে পেশেন্টের বিশেষ করে কিডনি জটিলতা আছে কিনা, সেকেন্ড স্টেজ 3-4 বা আরও নিচে বা নর্মাল কিনা। ক্রিয়েটিনিন উইথ এজিএফআর জি জি জি, হ্যাঁ। এছাড়া অন্যান্য অ্যাসেসমেন্ট, বিভিন্ন নর্মাল যে রুটিন চেক আপ, সেগুলো অবশ্যই আমরা করে ফেলি, এবং পেশেন্টদেরকে আমরা শিক্ষা দিই যে রোজা থাকলে কি কি জটিলতা হতে পারে, তাদেরকে আগে থেকে সেটা জানতে হবে, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন, এবং রোজা কখন ভাঙতে হবে, কখন রোজা রাখবেন, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে তাদেরকে আমরা আগে থেকে, যাতে পেশেন্টকে যাতে 2-3 মাস আগে থেকে আসলে তারা এই কাজটা করতে পারে। কিন্তু পেশেন্টদের অনেক সময় তারা কিন্তু একদম দেরিতে আসে, তারা একদিন আগে চলে আসে, একদিন আগে আসে অথবা রোজা শুরু করে দেয়, তখন আমরা এই বিষয়টা আসবো। বিশেষ করে তাদের যে প্রস্তুতিমূলক যে প্রেসক্রিপশনটা আপনারা করে দেন,
যারা ওষুধ খায় এবং ইনসুলিন নেয় সে বিষয়টা আসবো। তার আগে কার্নিজের কাছে জানতে চাই যে আসলে এই যে আমাদের রোজা তো শুধুমাত্র আমাদের একটা ইবাদতই নয়, এটা কিন্তু আমাদের একটা কালচারের একটা অংশ, এবং দেখা যাচ্ছে যে এই সময় খাবার দাবারের বেশ আধিক্য দেখা দেয়, এবং আমরা ধরেই নিই যে এই সময় খাবারের কোনো হিসাব থাকা উচিত না। ইফতারিতে আমরা মনে হয় যে একেবারেই ভাজা পোড়া মিষ্টি জাতীয় মাংস জাতীয় এই জাতীয় খাবারগুলোর খুব বেশি আধিক্য থাকে। তো এই ইফতারিতে একটা সেফ ইফতারি, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে তারা কি কি উপাদান সেখানে রাখতে পারবে, এবং এর সাথে তাদের ডায়াবেটিক যে লেভেল রয়েছে বা ব্লাড সুগারের লেভেল, এটার কোনো সংযোগ রয়েছে কিনা, যে কারা কীরকম করতে পারবে। দেখা যাচ্ছে খুব কন্ট্রোল, তারা কি একই রকম খাবার খেতে পারবে, অথবা যদি খুব একটা কন্ট্রোল নেই তারা যদি রোজা রাখতে চায়, তাহলে তাদের ইফতারিটা আসলে কি কি উপাদানগুলো থাকতে হবে? অবশ্যই একটা ডায়াবেটিক পেশেন্ট যদিও তার কন্ট্রোল থাকে বা একটু ডায়াবেটিক বেশিও থাকে, কিন্তু তাকে সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট, পরিমিত পরিমাণে প্রোটিন, ফাইবার, ফ্যাট সব কিছুই ঠিকমতো রাখতে হবে। এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাই পছন্দ করতে হবে। কি কি ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন তারা? যেমন আমরা লাল আটার রুটি রাখতে পারি, আচ্ছা, লাল চালের ভাত, আলু দিয়ে তৈরি খাবার, চিড়া রাখতে পারি, মুড়ি রাখতে পারি, খই রাখতে পারি, ওটস রাখতে পারি। ওটস রাখতে, এটা এখন প্রচলিত প্রচুর। ওটস, কলা, তারপরে টক দই একটা ভালো পরিমাণের ইফতার হতে পারে। মানে এটা একটা ভালো একটা উপাদান হতে পারে ইফতারিতে। অবশ্যই আমরা ইফতারের শুরুতে 2টা খেজুর খেলাম, একটু পানি খেলাম, তারপরে একটা শরবত বলতে ইসবগুলের ভুসি খেলাম, তারপরে আমরা ওটস, কলা, টক দই দিয়ে একটা ইসবগুলের ভুসি কি শুধু মানে তাদের জন্য খুব প্যালেটেবল হবে? অনেকে তো শরবতের মধ্যে দিয়ে খেতে চায়, না সেক্ষেত্রে কি করবে তারা? অবশ্যই না, কারণ যেহেতু শরবত তাদের জন্য সুগারটা রেস্ট্রিক্টেড, সেহেতু এটা শরবতের মধ্যে দেওয়া যাবে না। তবে অনেকে ফলের রস খেতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্য আমরা ফ্রেশ ফ্রুটের জুস বানাই, তাহলে সেটা নর্মাল মানুষ যে ফ্রুট জুসটা খাবে তার থেকে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে সুগারটা একটু কম থাকে। একদম। এবং অনেক সময় অনেকে ডাবের পানি খেতে পছন্দ করে, সেটা খেতে পারবে কিনা? ডাবের পানিটাও অবশ্যই খেতে পারে, তবে দেখতে হবে যে তার ইলেক্ট্রোলাইটটা ঠিকমতো আছে কিনা। যদি কোনো কিডনির সমস্যা না থাকে, পটাশিয়ামের সমস্যা না থাকে, পটাশিয়াম লেভেলটা নরমাল থাকে, তাহলে অবশ্যই সে ডাবের পানি খেতে পারে। কচি ডাবের পানি খেলে আমার মনে হয় যে সুগারের পরিমাণটা অনেক কম থাকে। কচি ডাবের পানি খেলে তার সারাদিন পরে একটা ফ্রেশনেস, ইলেক্ট্রোলাইটের ব্যালেন্সটা হয়ে যায়। খুবই, এটা কিন্তু আসলে রাখা যেতে পারে যদি কোনো অন্য কমপ্লিকেশন না থাকে। খেজুরের পরিমাণটি বললেন যে 2টো খেজুর খেতে পারবে, এটা দিয়ে ইফতারি করলে অনেক সুবিধা হয়। খেজুর শুধু আমাদের ইসলাম ধর্মে বলেছে যে খেজুরটা খাওয়া ঠিক, কিন্তু শুধু ধর্মের জন্যও না, সারাদিন পরে মানুষের শরীরে একটু সুগারও দরকার। তো আমরা যখন খেজুরটা খাবো শরীরে সুগারটা ব্যালেন্স হবে আর কি, এবং হঠাৎ করে বাড়বে না, যেটা আসলে যেটা শরবতে যেটা হয়, কোল্ড ড্রিঙ্কসে যেটা হয়, সাডেন শুট করবে না, গ্লাইসেমিক ইনডেক্সটা কম। এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ইফতারিতে মূলত আমরা দেখি যে অনেকে ভাজা পোড়ার বিষয়টা চলে আসে, যে খুবই স্বাভাবিক যে আমরা এতদিনের অভ্যাস হঠাৎ করে তো ত্যাগ করা যায় না। সেক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের ভাজা পোড়া, এই যে ডিপ ফ্রাই, এই খাবারগুলো কতখানি তাদের জন্য যুক্তিপূর্ণ? ভাজা পোড়া জিনিস অবশ্যই খেতে পারবে, কিন্তু সেটা বাসায় বানানো। অনেক ক্ষেত্রে বাইরে যেটা হয়, বাইরে যেই তেলের মধ্যে জিলাপি ভাজে, সেই তেলের মধ্যে দেখা যায় যে পেঁয়াজু ভাজছে, বেগুনি ভাজছে, আর ট্রান্স ফ্যাট তো আছে অনেক বেশি হয়ে যায়। এই জন্য যেটা বাসায় বানানো, ফ্রেশ তেলে বানানো, এটা খাওয়া যেতে পারে, কিংবা কম তেলে শ্যালো ফ্রাই করে এটাও খাওয়া যেতে পারে। তবে এটা পরিমাণ মতো, একজন মানুষ 1 পিস করে খেতে পারে, 1 পিস বেগুনি খেতে পারে, একদিন খেলো বেগুনি, একদিন খেলো পেঁয়াজু, এভাবে অল্টার করে করে খেতে পারে। একেবারেই যে খাবে না বিষয়টা তা না। আচ্ছা, মানে আমরা মনে করি যে পরিমাণটা কমানো দরকার, প্রতিদিন একেবারে 3টা আইটেমই না খেয়ে অল্টার করে এক একদিন এক একটা আইটেম করে ওনারা খেতে পারেন, তাহলে হয়তো রসনাটাও পূর্ণ হলো, পুষ্টিগুণটাও বাঁচলো আর কি। একই বিষয় আমরা ইফতারের আরো আইটেম নিয়ে আপনার কাছে আসবো, কারণ এটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সারাদিন রোজার পরে। তার আগে ডাক্তার কায়সার আপনার কাছে একটু আসতে চাই যে বিশেষ করে রোজার প্রস্তুতিতে যখন ডায়াবেটিক রোগীরা আপনার কাছে আসে, তখন বড় একটি চ্যালেঞ্জ থাকে যে তাদের যে ওষুধগুলো তারা গ্রহণ করে, বিশেষ করে অনেকে 3 বেলা ওষুধ খেতে হয়, অনেকে 3 বেলা থেকে 4 বেলা পর্যন্ত ইনসুলিন নিয়ে থাকেন। তো এই রোগীদের ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? এবং সাধারণভাবে আমি জানতে চাই যে ইনসুলিনের পরিমাণ কখন, যেমন সকালে যে ইনসুলিনটি নেয় সেই ডোজটা কখন নেবে? রাতে যেটা নিত সেটা ভোর রাতে অনেকে দেখা যাচ্ছে পূর্ণ মাত্রায় নিয়ে নেয়,
সেটি বিপজ্জনক হতে পারে কিনা, আমরা একটা কমন উদাহরণ মানে ফর্মুলা জানতে চাই আপনার। জি, চমৎকার কোশ্চেন। এটা আসলে আমরা একটা গাইডলাইন ফলো করি এবং এখন সারা বিশ্বেই রমজানের জন্য অনেকগুলো গাইডলাইন তৈরি হয়েছে। এদের মধ্যে IDF, DAR, জি জি ADI গাইডলাইন এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিরও আলাদা রমাদান গাইডলাইন আছে। গাইডলাইন রয়েছে। আমরা সাধারণত গাইডলাইনগুলো ফলো করি। সাধারণত পেশেন্টগুলো ম্যানেজ করা হয় পেশেন্ট ডায়াবেটিক, ডায়েট, এক্সারসাইজ এবং ওষুধের মধ্যে ইনসুলিন এবং মুখে খাওয়ার ওষুধগুলো আছে। তো ইনসুলিনের কথা যেমন বললেন, একটা পেশেন্ট ইনসুলিন একবারও নেয়, যেগুলো লং অ্যাক্টিং ইনসুলিন, যেগুলো শর্ট অ্যাক্টিং সে দিনে 2 থেকে 3 বার নিচ্ছে, কখনো কখনো পেশেন্টকে 4 বার পর্যন্ত ইনসুলিন নিতে হয়। তো রমজান মাসে পুরাটা উল্টা হয়ে যায়, অর্থাৎ সে দিনে না খেতে থাকে এবং রাতের বেলা তার খাওয়া শুরু হয় সন্ধ্যা থেকে এবং ভোর পর্যন্ত, আর ভোর থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকে, অর্থাৎ এটা পুরো উল্টে যায়। তো এসব ক্ষেত্রে গাইডলাইনগুলো ফলো করে বলা হচ্ছে যে যেগুলো ইনসুলিনের সকালের ডোজ সারা রাত না খেয়ে যারা ব্রেকফাস্টের আগে নিচ্ছে সেটা ইফতারির আগে নিবে। আর যেহেতু এমনি সারা রাত কম খাওয়া হচ্ছে এবং রাতের যে ডোজটা ওইটা সেহরির সময় 50% মানে অর্ধেক নেওয়া হয় 50%। হ্যাঁ, তারপরেও আগে থেকে পেশেন্টদের আমরা বলছি আগে রিস্ক অ্যাসেসমেন্ট করে নিই, শুধুমাত্র যারা লো রিস্ক এবং মডারেট রিস্ক তাদের ক্ষেত্রে আমরা এই উপদেশগুলো দিয়ে থাকি এবং দিনে বারবার সুগার চেক করা হয় এবং বলে দিই যে আপনাদেরকে অবশ্যই বাসায় গ্লুকোমিটার রাখবেন এবং যখন খারাপ লাগবে তখন অবশ্যই টেস্ট করবেন। সাধারণত দিনে বেশ কয়েকবার টেস্ট করা হয় গ্লুকোমিটার দিয়ে। দুপুর মিড ডে টেস্ট বলি, সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে একবার, সাধারণত ইফতারির আগে বিকালে 3টা থেকে বিকাল 5টা বা ইফতারির আগ পর্যন্ত, ইফতারির 2 ঘন্টা পরে। এছাড়া পেশেন্ট যদি মনে করে যে এই সময় তার খারাপ লাগছে অবশ্যই ওই সময় দেখবে। তো সাধারণত 4 থেকে 5 বার, ইভেন আরও বেশিও করা যেতে পারে। আর সেহরির আগেও একবার টেস্ট করে নেওয়া উচিত যে রাতের ডোজটা কেমন হবে। অনেক সময় সেহরির আগে যদি কম থাকে সেক্ষেত্রে ইনসুলিন 50% না আরও বেশি কমিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটা তো গেল ইনসুলিন। আর মুখে খাওয়ার ওষুধগুলো একই রকম, সকালের ডোজগুলো আমরা সাধারণত ইফতারে দিই আর রাতের ডোজগুলো তো হাফ করে বিকালে দেওয়া হয়। তবে এটা সাধারণত সালফোনিল ক্ষেত্রে যেগুলো অনেক লং অ্যাক্টিং যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করে, আর যেগুলো হাইপোগ্লাইসেমিয়া কম করে অথবা করে না, যেমন মেটফরমিন, SGLT2, DPP4, যেটা এই কতগুলো ওষুধ যেগুলো অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া করে না, কিন্তু যদিও ইনসুলিনের সাথে থাকলে বা অন্যান্য সবগুলো একসাথে থাকলে এগুলো হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তো এই ওষুধগুলো আমরা সাধারণত একই ডোজ রাখা হয়। তবে যেগুলো সেহরির সময় সেগুলো অবশ্যই সেহরিতে আগেরটা ডায়াবেটিস চেক করে এটাও 50% করা যেতে পারে, কিন্তু সাধারণত এগুলো ডোজ চেঞ্জ করা অনেক সময় করা লাগে না। আরেকটা রয়েছে যে ইম্পাগ্লিফ্লিজন বা ডিপ্লাগ্লিফ্লিজন যেটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় খুবই ডিহাইড্রেশন করে, মানে ওয়াটার রিজার্পশন করে। সেক্ষেত্রে কি কোনো সতর্কতা? জি, SGLT2 ইনহিবিটর যে এম্পাগ্লিফ্লোজেন, ডাপাগ্লিফ্লোজেন, এগুলো চমৎকার ওষুধ। ডায়াবেটিসের এই নতুন ওষুধগুলো আমাদের আসলে ইনসুলিনের পরিমাণটাকে, ইনসুলিনের ইউজটাকে কমিয়ে দিয়েছে এগুলা, কিন্তু এগুলোর কতগুলো সাইড এফেক্ট আছে যেগুলো কিছুটা ডিহাইড্রেশন করে, কারণ এটা ইউরিন প্রস্রাব থেকে ব্লাড গ্লুকোজটা বের করে দেয়, যার ফলে এইসব পেশেন্টরা অনেক সময় একটু বেশি ইউরিন প্রস্রাব করতে থাকে, যাদের যেসব কারণে ডিহাইড্রেশন হয়। তো তারপরেও এখনকার কতগুলো স্টাডি চলে আসছে যেগুলো দেখা গেছে যে খুব বেশি রমজানের রোজা রাখলে খুব বেশি ডায়াবেটিক পেশেন্টের খুব বেশি সমস্যা করে না, কিন্তু যাদের এল্ডারলি পেশেন্ট বা যাদের আগে থেকে ডিহাইড্রেশন আছে, যারা কায়িক পরিশ্রম করে, যাদের ঘাম প্রচুর হয়, এদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পানির পরিমাণটা ইফতারির থেকে অনেক বেশি করে। কানিজের কাছে এই প্রশ্নটি নিয়ে শুরুতে আসবো যে এই যে আমাদের রমজানের সময় একটা দীর্ঘ সময় সবকিছু ডিপ্রাইভেশন থাকে, বিশেষ করে পানি শূন্যতা কিন্তু বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়, এবং ডায়াবেটিক রোগীদের যাদের বললেন ডাক্তার কায়সা যেটা বললেন যে কিছু ওষুধের জন্য ডিহাইড্রেশন অনেক সময় হয়। আসলে রমজানে একটা ডায়াবেটিক রোগীর কতখানি পানি খাওয়া উচিত নর্মাল তো আমরা জানি, এবং সেইটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায় একদম ইফতারি থেকে সেহরি পর্যন্ত? আচ্ছা, ইফতার থেকে সেহরি পর্যন্ত এই টাইমটুকুর মধ্যে তাকে 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। এখন আমরা অনেকে যেটা করি, ইফতারে অনেক বেশি পানি খেয়ে ফেলি, ইফতারের শুরুতেই আমরা খেজুর খেয়ে অনেক বেশি পানি খেয়ে ফেলি। সেটা না করে আমরা পানিটা অল্প অল্প করে খেতে হবে। ইফতার একটু খেলাম, ইফতার শেষ করে আবার খেলাম,
ডিনারের পরে একটু খেলাম, আবার সেহরির সময় খেলাম। এই পুরো টাইমটাতে 2 থেকে 2.5 লিটার পানিটা ব্যালেন্স করে মানে নিতে প্রত্যেক হবে। ইয়েতে যদি 2 গ্লাস করে খেতে পারে তাহলে 8 গ্লাস পানি যদি এর হ্যাঁ, মধ্যে 8 শেষ থেকে করতে 10 পারে গ্লাস শেষ করে তাহলে ফেললে কিন্তু হবে। মোটামুটি হয়ে যায় যে ইফতারিতে 2 গ্লাস খেলো, তারপর শেষ করে 2 গ্লাস, হ্যাঁ, তারাবির সময় 2 গ্লাস খেলো, তারপর রাতে শোয়ার সময় 2 গ্লাস। হ্যাঁ, এভাবে 8 থেকে 10 এভাবে ব্যালেন্স করে। অনেকে যেটা করে যে এই সেহরিতে অনেক বেশি পরিমাণ বলছে সারাদিন রোজা রাখবো, প্রচুর দেখি 1 লিটার 2 লিটার 1.5 লিটার যা অনেকে আছে এটা খেয়ে নিই। তো এটা আসলে কতখানি যুক্তিসঙ্গত? না, এটা আসলে যুক্তিসঙ্গত না, কারণ একবারে অনেক পানি খেলে সেটা কখনোই থাকে না, কিছুক্ষণ পরে সেটা আর থাকে না। এই কারণে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এই টাইমটুকুর মধ্যে আমাদেরকে ওই 8 থেকে 10 গ্লাস শেষ করে ফেলতে হবে। আমি যদি মনে করি না সেহরির সময় একবারে আমি 5 গ্লাস পানি খাবো, সেটা কখনোই যুক্তিসঙ্গত। এটা মানে পজ দিয়ে বা সময় নিয়ে খেতে হবে। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে প্রোটিন এবং সবকিছু ব্যালেন্স একটি ডায়েটের কথা বলেছেন যে ইফতারিতে সেই ধরনের কোনো ব্যালেন্স কোনো ডায়েট আসলে কোনো ফুড আইটেম যেটা তৃপ্তি রসনাও মেটাবে, আমাদের টেস্টটাকেও ঠিক রাখবে, আবার পুষ্টিগুণটাকেও করবে, এমন কিছু খাবারের যদি বলতেন যে আমাদের দর্শকদের জন্য যারা ইফতারিতে খেতে পারে। আচ্ছা, ইফতারিতে আমরা এই প্রোটিনের কথা বললেন, ইফতারিতে আমরা একটা কাবাব খেতে পারি। একটা কাবাব যদি আমরা খাই অল্প অল্প তেলে, এটা হতে পারে। হালিম খেতে পারি আমরা মুরগির মাংস দিয়ে রান্না। হ্যাঁ, হালিম খেতে পারি মুরগির মাংস দিয়ে রান্না করে। আবার আমরা ছোলাও খেতে পারি, ছোলাও প্রোটিনের ভালো উৎস। ছোলা খেতে পারি, একটা ডিম সিদ্ধ খেতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব আইটেমগুলো আমরা একই দিনে খেতে পারবো না, অল্টার করে করে খেতে হবে। সেটা হতে পারে একদিন হালিম খেলাম, একদিন আমরা ছোলা খেলাম, একদিন আমরা চটপটি খেলাম, চটপটি যে ডাবলি দিয়ে বানাই ওর ভিতরে আমরা ডিম দিয়ে বানালাম, এটাও একটা প্রোটিনের ভালো সোর্স হিসেবে আমরা নিতে পারি। খিচুড়ি হতে পারে কিনা কখনো? অবশ্যই অবশ্যই খিচুড়ির সাথে আমরা মাছ রাখতে পারি, ডিম রাখতে পারি, এটাও হতে পারে। আর যদি এটা সবজি খিচুড়ি হয় তাহলে সব দিক দিয়ে ব্যালেন্স হবে। একদম একদম, তাহলে সবই আমাদের পূর্ণ হলো, একটা হেলদি ওয়েতে ইফতার হবে আর কি। তাহলে ডায়াবেটিক রোগীরাও আশা করছি যে নিরাপদে এই খাবারগুলো খেতে পারবে, খেতে পারবে। তাহলে ইফতারের অনেক খাবার আমরা পেয়ে গেলাম, ভালো ভালো। তো কায়সার, আমি যেটা জানতে চাই এটা কায়সার, যে সেটি হচ্ছে যে আমরা তো ওষুধের কিছু অ্যাডজাস্টমেন্টের কথা বললাম। তো ওষুধ হলো আপনারা এই যে ইনসুলিন, অনেক সময় অনেকের ধারণা থাকে যে রোজার সময় যে আপনারা বলে থাকলেও যে কেউ ব্লাড সুগার চেক করতে চায় না এবং ইনসুলিন অনেক সময় যে নেওয়ার প্রয়োজনও পড়ে সেটা নিতে চায় না, কারণ হচ্ছে যে তাদের ধর্মীয় একটি দৃষ্টিকোণ তাদের রয়েছে যে রক্ত শরীর থেকে বেরোলে সে রোজার হালকা হয়ে যেতে পারে বা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে আসলে আপনাদের ইসলামিক স্কলাররা কি বলেন এবং দর্শকরা আসলে কিভাবে সেটাকে নেবেন? হ্যাঁ, আসলে ঠিকই বলছেন আপনি যে ইসলামে রোজার ক্ষেত্রেও বলা আছে যদি রক্ত গড়িয়ে পড়ে সেক্ষেত্রে রোজা ভেঙে যেতে পারে। এটা 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 রমজান মাসের রোজার একটা বিধিনিষেধ কিছু আছে। কিন্তু সারা বিশ্বে ইসলামিক স্কলাররা যাতে এটাকে একটা বোর্ড তৈরি করছেন, শরিয়া বোর্ডের সাথে ইসলামিক স্কলাররা এই জিনিসটাকে অন্যভাবে নির্ধারণ করছেন যে পেশেন্ট যদি গ্লুকোমিটারের টেস্ট করে বা ব্লাড দেয় ওনার চিকিৎসার পারপাজে, তাহলে রোজা ভাঙবে না। এটা সারা বিশ্বের স্কলাররা এইভাবেই বলছেন। ইভেন এমনকি যদি ইনসুলিনও নেয় তাহলে রোজা ভাঙবে না। এই জন্য এটা একদম মোটামুটি কনফার্ম যে এটা সমস্যা নেই। হ্যাঁ, এখন ইসলামিক স্কলারদের মাধ্যমে আমাদের জাতীয় মসজিদের খতিব কিন্তু এটা লিখিতভাবে দিয়েছেন, আপনারা সেটা জানেন। আরেকটি কথা যেটা বলছে রোজা আসলে কখন ভেঙে ফেলতে হবে, এটা খুব সংক্ষেপে একটু জানতে চাই। ঠিকই বলছেন। এটা আমরা পেশেন্টকে অবশ্যই জানিয়ে দিই রোজা রাখা অবস্থায় যে কোনো ধরনের জটিলতা, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া, কত নিচে চলে গেলে আমরা 3.9 এর নিচে, 3.9 অথবা এর নিচে, এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। যদি গ্লুকোমিটারে 3.9 অথবা এর নিচে আসে রোজা ভেঙে ফেলতে হবে। এবং অথবা যদি গ্লুকোজ অনেক হাই, বিশেষ করে আমরা গাইডলাইনে বলছে যে 16.9 অর্থাৎ প্রায় 17-র উপরে গেলে বা 16-র উপরে গেলেই রোজা ভেঙে ফেলা উচিত। অথবা পেশেন্ট যদি কখনো কখনো খারাপ বোধ করে তখন সাথে সাথে তার ব্লাড গ্লুকোজ চেক করতে হবে যেটা কি সুগার কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে। এইসব কারণে অবশ্যই রোজা তার নিরাপত্তাটি নিশ্চিত করতে হবে সবার আগে। আর কাজে একদম শেষ পর্যায়ে আমরা সেটা জানতে চাই যে অনেক সময় করে কি যে সবাই ইফতারিতে বেশি করে খেয়ে রাতের যে ডিনার যেটি রয়েছে এটাকে স্কিপ করে,
আবার বলে সেহরিতে খাবো, তাহলে হয়তো ভালো হবে। ডায়াবেটিক রোগীদের কি এই ধরনের ডিনার স্কিপ করা যথার্থ কিনা, এবং সেহরিতে আসলে কোন খাবারগুলো একটু রাখা হবে, খুব সংক্ষেপে শুনতে চাই। আচ্ছা, ডায়াবেটিক রোগীকে সাধারণত আমরা এমনি নর্মাল দিনে আমরা বলে থাকি 3 ঘন্টা পর পর খেতে, আর তাতে 6 বার খাওয়া হয়। কিন্তু আমরা রোজার দিনে 3 বার খাই, আমাদের সারা দিনের খাওয়াটা 3 বারে সম্পূর্ণ হয়। সেই ক্ষেত্রে আমরা যদি ইফতারের পরে ডিনারটা স্কিপ করি, সেটা কখনোই শরীরের জন্য ভালো না। ইফতার আমরা করে অল্প পরিমাণে হলেও ডিনারটা করতে হবে, তারপরে সেহরিটাও করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রুটি খেতে পারি, লাল আটার রুটি খেতে পারি, একটা মাছ খেতে পারি প্রোটিনের ভালো সোর্স হিসেবে, একটু সবজি রাখতে পারি। খুব বেশি খাওয়ার দরকার নাই, অল্প পরিমাণে খেতে হবে। একবারে স্কিপ করাও ভালো না, আবার একবারে বেশি খাওয়াটাও ভালো না। মানে আসলে একটা মডারেট অবস্থার মধ্যে রাখতে হবে, এবং পানির পরিমাণ তো আগেই বললেন। সেহরিতে আসলে কোন ধরনের খাবারগুলো একটু সারাদিন পুষ্টি দেয়, যেহেতু দীর্ঘদিন উনি ফাস্টিং এ থাকবেন, কোন খাবারগুলো রাখা যেতে পারে? দুধ খেতে পারবে কিনা, হ্যাঁ, ডিম অবশ্যই খেতে পারবে কিনা? পারবে। এখন সেহরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা যেটা বলি আর কি পেশেন্টদেরকে, যে সেহরির খাবারটা আমরা দুপুরের খাবারের সমপরিমাণ খাবারটা খাবো। দুপুরে যে পরিমাণ খাবারটা খাই, সেহরিতে আমরা সেই পরিমাণ খাবার খাবো। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কার্বোহাইড্রেটটা ব্যালেন্স ওয়েতে খেতে হবে। অনেকে কি করে, অনেক বেশি কার্বোহাইড্রেট, অনেক বেশি ভাত খেয়ে ফেলে, আবার অনেকে কি করে দুধ, কলা, ভাত একসাথে খায়। এই একবারে বেশি কার্বোহাইড্রেট নেওয়া যাবে না, কার্বোহাইড্রেটটা লিমিটেড রাখতে হবে, সাথে ফাইবার রাখতে হবে, প্রোটিন রাখতে হবে। এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, ভাতের সাথে আমরা মাছ, অনেকে সেহরিতে মাছ খেতে পারে না, মাংস খেতে পারে না, তারা ডিম খেতে পারে, সাথে একটা পরিমিত পরিমাণে সবজি রাখা যেতে পারে, এবং 1 গ্লাস দুধ রাখা যেতে পারে। অনেকে দুধ খেতে পারে না, তারা সেই ক্ষেত্রে টক দই খেতে পারে, বা দুধের ছানা খেতে পারে। এটা তাতে কি হবে, তার প্রোটিনটাও ব্যালেন্স হবে, এবং সারাদিন সেটা পুষ্টিটাও পাবে, এবং রোজাতেও তার কোনো সমস্যা হবে না, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। আচ্ছা ডাক্তার কায়সার, একেবারে শেষ করব যে রোজার সময় যদি কিছু টিপস বা দিয়ে থাকেন ডায়াবেটিক রোগীদের, যে এই জিনিসগুলো ফলো করলে আপনি নিরাপদে সুস্থভাবে রোজা রাখতে পারবেন। জি, 2-4টি। অবশ্যই রমজান মাস যেহেতু অত্যন্ত পবিত্র একটা মাস, এবং আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান, ডায়াবেটিক পেশেন্ট হোক অথবা সবাই, যাতে রোজাটা আমরা সুন্দরভাবে রাখতে পারি। টিপস হচ্ছে, ডাক্তারের কাছে অবশ্যই রমজানের কয়েক মাস আগে থেকে শুরু করতে হবে ডাক্তারের কাছে আসা। 2 হচ্ছে, রোজা রাখা অবস্থায় কিছুক্ষণ পর পর, যেটা আমরা গাইডলাইনে বললাম 4 থেকে 5 বার ব্লাড গ্লুকোজ চেক করা, এবং রোজা যদি খুব মাত্রাতিরিক্ত কমে যায় অথবা বেড়ে যায়, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলতে হবে। এবং রোজার মাঝখানে এখনও আগামী আরও কতগুলো রোজা বাকি আছে, তো সেক্ষেত্রে কিছুদিন পর পর আবার ডাক্তারের কাছে আসা, যে ডায়াবেটিসের স্ট্যাটাসটা এরকম, যে আমরা যাতে মনিটরিং করা, এবং গ্লুকোজ মনিটরিং অবশ্যই করতে হবে। এই প্রত্যেক পেশেন্টকে আমরা বলে দিই যে সারা মাস যাতে অবশ্যই রোজা ডাক্তারের কাছে না এসে যেন না থাকেন, অবশ্যই তারা কিছুদিন পর এসে চেক আপ করে ফেলবে। একটা মানে রমজান একটা অ্যাসেসমেন্ট করা প্রয়োজন আসলে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তফা কায়সার আপনাকে, এবং কানিজ ফাতেমা লিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ হাসান ভাই। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডায়াবেটিক রোগীর রোজা এবং তার খাদ্যাভ্যাসটি আসলে কেমন হওয়া উচিত এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আমাদের আলোচকদের কাছে পেলাম, এবং একই সঙ্গে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যে ডায়াবেটিক রোগীরা একটা বিশাল একটি অংশ জুড়ে রয়েছে দেশের, তো তারা রোজার যে প্রস্তুতি, যেটি রোজার পূর্বে তাদেরকে অবশ্যই একজন ডায়াবেটোলজিস্টের সাথে কথা বলে, বা তার নির্ধারিত ডাক্তারের সাথে কথা বলে, তার ইনসুলিন যারা ইনসুলিন নেন অথবা ওষুধটি কিভাবে তারা খাবেন সেটিকে নির্ধারণ করা, কি কি বিপজ্জনক পরিস্থিতি হতে পারে বা একটা অ্যালার্মিং সাইন থাকে সেগুলোকে নির্ধারণ করা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, সেটি হচ্ছে যে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করা কিন্তু রোজা ভাঙার কোনো কারণ নয়, অথবা রোজাকে ক্ষতিগ্রস্ত করার কারণ নয়। এটা নির্বিঘ্নে আপনারা এটা করতে পারেন এবং করা উচিত, তাহলে হয়তো ডায়াবেটিক রোগীরা নিরাপদে রোজা রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।